আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর কিছুদিন পরে তোমাদের অ্যাডমিশন যাত্রা শুরু হবে, ঠিক আছে? আজকে আমরা কথা বলবো মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্ট নিয়ে। সার্বিক গাইডলাইনমূলক ভিডিও এটি। মূলত আমরা আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, কোন কোন ভুলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের উপকারে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে, এই যে আমি লিখে রেখেছি যে আমাদেরকে এই 3টা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1, প্রায়োরিটি বেসড স্টাডি। মানে আমাদেরকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের 5টা সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং জিকে, মোট হচ্ছে 100 মার্ক। আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সাবজেক্টের গুরুত্ব যেমন, আমাদেরকে ঠিক সেই সাবজেক্টে তেমন গুরুত্ব প্রদান করতে হবে, অর্থাৎ প্রায়োরিটি বেসড পড়াশোনা করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, ফিজিক্সে কিন্তু মার্ক 15, আবার ইংলিশেও মার্ক কিন্তু 15। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ফিজিক্স আমরা যেভাবে পড়ি, ফিজিক্সে 21টা অধ্যায় আছে, যে সময় দিয়ে যে গুরুত্ব দিয়ে পড়ি, ইংলিশ কি আমরা তেমন গুরুত্ব দিয়ে পড়ি? উত্তর হচ্ছে না। কিন্তু আমার মেডিকেল যে নম্বর যে বন্টন, মার্ক ডিস্ট্রিবিউশন, সেটা কি বলে? ফিজিক্সও 15, ইংলিশও 15, এর গুরুত্ব কিন্তু সেম। কাজে আমাদেরকে কোনো সাবজেক্টকে আমাদেরকে অবহেলা করলে বা হেলাফেলা করলে হবে না, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কে, কোন সাবজেক্ট থেকে সহজে মার্ক ক্যারি করা যায়, এগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি বলি সবসময় যে এই 5টা সাবজেক্টের মধ্যে আমাদেরকে 2টা সাবজেক্ট চুজ করতে হবে এবং সেই 2টা সাবজেক্টকে আমাদের স্ট্রং জোনে কনভার্ট করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে খেয়াল করো। 5টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্টের টার্গেট নিবা। আমার যেটা প্রেফার সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং ইংলিশ, 25 এবং 15 মার্ক, মোট 40 মার্ক। যদি তুমি এই 40 মার্কের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এটা। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদেরকে প্রায়োরিটি বেসড পড়াশোনা করতে হবে। 2 নম্বর, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, বিগত বছরের প্রশ্নগুলোকে আমাদেরকে ধরে ধরে অ্যানালাইসিস করতে হবে। এখন কথা হচ্ছে, অ্যানালাইসিস করবে কে? ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় অনেক ভিডিও পাওয়া যায়, যেখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস বা অনুশীলনীর এমসিকিউ সলভ ক্লাস, এই সলভ ক্লাসগুলো দেখলে আসলে তোমার কোনো লাভ হবে না ভাই। আমি আবারও বলছি, কোনো লাভ হবে না তোমার। তোমাকে নিজে নিজে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে নিজে। হ্যাঁ, তুমি 2-1টা ভিডিও দেখতে পারো, কোন অ্যাপ্রোচে তুমি সমাধান করবে সেগুলো দেখার জন্য 2-1টা ভিডিও দেখতে পারো, কিন্তু সব ভিডিও দেখে তোমার কোনো দিনই লাভ হবে না। তোমাকে নিজে ধরে ধরে প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে এবং অনুশীলনী প্রত্যেকটা এমসিকিউ, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের এমসিকিউ এবং ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের এমসিকিউ, প্রত্যেকটা তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, অ্যানালাইসিস সব প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার এটা প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে হেল্পফুল হবে, ঠিক আছে? ওই ভিডিও দেখে কোনো লাভ হবে না এইসব ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে, এই 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করে দেখো। কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। আলটিমেটলি তুমি পরীক্ষা দেবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থেকে 55টা অধ্যায়, আর ইংলিশ দিকে তো অনেকগুলো আছে। এই যে 5টা সাবজেক্টের পরীক্ষা তোমার একসাথে হবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটে। কাজেই তোমাকে রিভিশন অবশ্যই দিতে হবে। মনে রাখবা, যে যত বেশি রিভিশন দিবে তার চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। আর এই রিভিশন দেওয়ার জন্য তোমাকে, যখন তুমি ওই যে কোচিংয়ে যখন ক্লাসগুলো করবে, তখন একটা অধ্যায়ের উপর যে সময় দিতে পারবে প্রথম দিকে, ওই যত তোমার ক্লাসগুলো চলে যাবে তত তোমার হচ্ছে
অনেক পড়ার চাপ বাড়বে, ঠিক আছে? তখন আর তুমি সাপোজ তুমি কোষের গঠন প্রথমবার পড়লে 3 ঘন্টায়, উইকলি এক্সামের আগে কিন্তু তুমি আর 3 ঘন্টা টাইম পাবে না এটা পড়ার জন্য। তখন তোমার সর্বোচ্চ 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে ওই অধ্যায়কে গুছিয়ে ফেলতে হবে। এই গোছানোর কাজটা তোমাকে প্রথমেই করতে হবে। তুমি যখন প্রথম 3-4 ঘন্টা পড়বে একটা অধ্যায় শুরুর দিকে, তখনই তোমাকে একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে পড়াই, একটা অধ্যায় তোমাকে একটা ডেমো দিই, ঠিক আছে? তাহলে বুঝবা। এটা খেয়াল করো, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাণীবিজ্ঞানের, সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। হ্যাঁ, মানবদেহের প্রতিরক্ষা। এই অধ্যায়টা আজমল স্যারের বইয়ে প্রায় মনে হয় 38 কি 40 পেজ আছে। এটাকে আমি 10টা পেজে কনভার্ট করেছি, এবং এই 10টা পেজেই আমার রিভিশনের জন্য হেল্পফুল, কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? এরকম একটা রিভিশন ম্যাটেরিয়াল, সেটা পিডিএফ হোক, বইয়ে দাগিয়ে হোক, যেভাবে হোক না কেন তোমাকে তৈরি করে রাখতে হবে, যাতে তুমি রিভিশন দিতে শর্ট টাইমে রিভিশন দিতে পারো, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, ঠিক আছে? যে কোনো চাকরির পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, তুমি কত বেশি পড়েছো এটা কোনো ম্যাটার না, ম্যাটার তুমি কতবার রিভিশন দিতে পেরেছো। আলটিমেটলি তারাই সফল হয় যারা বেশিবার রিভিশন দিতে পারে, ঠিক আছে? এই যেভাবে আমি সুন্দর করে একটা পিডিএফ বানিয়েছি, এগুলো আমি আমার স্টুডেন্টকে প্রোভাইড করার চেষ্টা করি, ঠিক আছে? যাতে সে অল্প সময়ে রিভিশন দিতে পারে, ঠিক আছে? তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে এরকম একটা সুন্দর, মানে হয় বইয়ে দাগিয়ে রাখবা, নাই যেগুলো মেডিকেলের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলোতে একটা পিডিএফ হোক বা ফটো হোক, একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, মূল কথা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমি যে বললাম যে এই যে প্রায়োরিটি বেস পড়তে হবে আমাদের, অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে? অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা মূলত কেমন হবে? অ্যাপ্রোচটা মনে রাখবা সিপিআর থিওরি, ঠিক আছে? ওই যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর দেওয়া হয়, ঠিক আছে? 2 হাত দিয়ে বুকে চাপ দেওয়া হয়, এটাকে সিপিআর বলা হয়, ঠিক আছে? ওই সিপিআর থিওরি দিয়ে মনে রাখতে পারবে সিতে কি কোরিলেশন লাগবে, প্র্যাকটিস লাগবে, রিভিশন লাগবে। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় তোমাকে এই সিকোয়েন্সে পড়তে হবে, তাহলে তুমি সর্বোচ্চ আউটকাম বা আউটপুটটা আনতে পারবে। 1 নম্বর কি কোরিলেশন, 2 নম্বর প্র্যাকটিস, 3 নম্বর রিভিশন। কোরিলেশনটা আসলে কি? একটা অধ্যায়ের পড়ার সঙ্গে অন্য সাবজেক্টের অন্য অধ্যায়ের পড়াকে লিঙ্ক আপ করা। একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝবা, ঠিক আছে? কিছুদিন আগে আমি আর স্টুডেন্ট পড়াচ্ছিলাম এই পরিবেশ রসায়নটা, ঠিক আছে? এখানে একটা এমসিকিউ আছে, দেখো যে সূর্যের ইউভি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় বায়ুমণ্ডলের কোন স্তর? এটা আমরা সবাই জানি যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? এখন এটা পড়ার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে একটু ভালো করে খেয়াল করো। আমরা আমরা কি করি? আমরা এভাবে পড়ি, হ্যাঁ, যে সূর্যের ইউভি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর 2 নম্বর প্রশ্ন পড়ি, 3 নম্বর পড়ি। এভাবে পড়লে কিন্তু হবে না। তোমাকে চিন্তা করতে হবে যে ট্রপোস্ফিয়ার যেটা আছে সেই স্তরের গুরুত্বটা কী, আয়নমণ্ডল যেটা আছে তার গুরুত্বটা কী, সবগুলো প্রশ্ন, সবগুলো অপশনকে অ্যানালাইসিস করতে হবে। যেমন স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে জানো, জেট বিমান চলাচল করে এই অঞ্চল দিয়ে, এখানে কোনো ঝড় ঘূর্ণিঝড় মানে কোনো কিছু হয় না, এই জন্য এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। তাহলে এই এক্সট্রা ইনফোগুলো তোমাকে রিভাইজ করে ফেলতে হবে। তবে টপোস্ফিয়ারে ঝড় ঝড় ঝঞ্ঝা এগুলো হয়, ঠিক আছে? এবং সাধারণ বিমানগুলো সেখান দিয়ে চলাচল করে। এভাবে তোমাকে লিঙ্ক আপ করে পড়তে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে এই যে ইউভি তুমি বললে, ইউভি ইউভি একটা তরঙ্গ দৈর্ঘ্য, আমরা জানি দৃশ্যমান, এর উপরে হচ্ছে মানে এর আগে হচ্ছে ইউভি বা অতি বেগুনি, এর নিচে হচ্ছে কি অবলোহিত। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি বলো যে ইউভি রশ্মি যেটা আছে, ইউভি তরঙ্গ দৈর্ঘ্য, এর ব্যবহারটা বলো দিনই, মনে আছে দেখি? সে বলতে পারলো না। কিন্তু এটা কিন্তু গুণগত রসায়নে খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা, ঠিক আছে? ওই যে তরঙ্গ দৈর্ঘ্যে যে ব্যবহারগুলো আছে মহাজাগতিক শুরু করে রেডিও ওয়েভ পর্যন্ত, ঠিক আছে? তা তোমাকে যখন ইউভি যখন পড়বা এই প্রশ্নটা, তখন তোমার মাথায় আনতে হবে যে এই যে ইউভি যে রশ্মি, অতি বেগুনি রশ্মি, এর ব্যবহারটা কী ছিল?
জাল টাকা শনাক্তকরণে, জাল পাসপোর্ট শনাক্তকরণে, ভিটামিন ডিকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে ইউভি রশ্মি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই 3টা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমাদেরকে জানতে হবে যে জাল টাকা শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করা হয়। 230 থেকে 375 ন্যানোমিটার। কোন দানা থাকে? ফসফোর দানা থাকে। ফসফোর দানার উপস্থিতিতে আমরা এটা শনাক্ত করতে পারি। এই যে এই সারাউন্ডিংস বিভিন্ন অধ্যায়ের তথ্যটাকে তোমাকে একসাথে নিয়ে আসতে হবে। এটাকে বলে কোরিলেশন। এটা একবারে হবে না, আস্তে আস্তে তোমার বারবার পড়ার মাধ্যমে এই বিষয়টা তোমার ডেভেলপ করবে। এটা কিন্তু খুবই জরুরি। কেন জরুরি জানো? যে তোমার আসলে মেডিকেলের যে 100টা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু এরকম থাকে না যে প্রথম 30টা বায়োলজির, তারপরে 25টা কেমিস্ট্রি, এরকম থাকে না। সবগুলো প্রশ্ন সাফল করা থাকে। প্রথমে কেমিস্ট্রি, ফিজিক্স, ফের ইংলিশ, ফের ফিজিক্স, ফের বায়োলজি, এরকম থাকে মিক্সড। অর্থাৎ একটা প্রশ্নের পরে অন্য প্রশ্ন আসবে, অন্য অধ্যায়ের প্রশ্ন আসবে বা অন্য সাবজেক্টের, তখন তোমার ব্রেনকে সুইচ করা লাগবে। এই কোরিলেশনটা তুমি ভালো করে করতে পারলে ওই সুইচ করা তোমার জন্য ইজি হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 2 নম্বর, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো কোচিংয়ে ভর্তি আসো, সেই কোচিংয়ে ডেইলি এক্সাম হয়, উইকলি মান্থলি এক্সাম হয়, ঠিক আছে? এক্সামগুলো তোমাদের ভালো করে দিতে হবে, সিরিয়াসলি দিতে হবে, ঠিক আছে? 1 নম্বর। কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে অ্যান্সার শিট দেয়, প্রত্যেকটা কোচিংয়ে দিয়ে দেয়, ঠিক আছে? অ্যান্সার শিট। না আমরা কি করি, ওই অ্যান্সার শিটটা পাওয়ার পরেই প্রশ্নের উপর ঝাঁপিয়ে পড়ি আমরা, দিয়ে আমার কোনগুলো ভুলগুলো সেগুলো আমি প্রশ্নে টিক দিই। এটা করলে কিন্তু হবে না, এটা করলে কিন্তু হবে না। তোমাকে তোমার কোন কোন প্রশ্নে কনফিউশন লেগেছে, কোন টপিক তুমি পড়েছো, পড়ার পরেও পরীক্ষার হলে তোমার কনফিউজিং লেগেছে, সেগুলো বাড়িতে গিয়ে বই খুলে, আমি বলছি বাবারও বলছি, বই খুলে সেই টপিকগুলো ভালো করে বের করে সেই টপিকগুলো রিভাইজ করে ফেলতে হবে। যদি এটা করতে পারো, সময় তোমার আধা ঘন্টা বেশি লাগতে পারে, কিন্তু তোমার ওই প্রশ্নগুলো আর কোনোদিন ভুল হবে না। আর ওই অ্যান্সার শিট থেকে দাগালে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, আমি বলে দিচ্ছি। একটু চিন্তা করবা, আশা করি বিষয়টা বুঝতে পারবা। 3 নম্বর, রিভিশন। যে আগে বললাম, যে যত বেশি রিভিশন দিবে তার চান্স পাওয়ার ক্ষেত্রে, চান্স পাওয়ার সম্ভাবনা তার তত বেশি বাড়বে। হ্যাঁ, রিভিশনের কোনো বিকল্প নেই, ঠিক আছে? এখন আসো, যেটা শুরুতে বললাম যে আমাদের আমার বাস্তব একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা ভুল করে। সেই ভুলটা কি জানো? তারা শুধু বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স, এই 3টা সাবজেক্ট খুব ভালো করে পড়ে। কিন্তু ভাই, এই 3টা সাবজেক্টের পরীক্ষায় আসবে 70 মার্কের এমসিকিউ, 70। বাকি 30 মার্ক জিকে এবং ইংলিশ থেকে আসবে। এখন আমি একটা কথা বলি, সেটা খারাপ লাগলে সত্য কথা। হ্যাঁ, যদি কেউ শুধুমাত্র ইংলিশ এবং জিকেকে বাদ দেয় বা হেলাফেলা করে বা খুব বেশি না পড়ে, শুধুমাত্র বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স দিয়ে এই 70 মার্কের প্রিপারেশন নিয়ে তোমার কোনো দিনই মেডিকেল চান্স হবে না। কতটা শুনতে খারাপ লাগলেও সত্য কথা এটা, এবং বাস্তব কথা। অনলি 70 মার্কের প্রিপারেশন নিয়ে তুমি কীভাবে চান্স আশা করো যে মেডিকেলে চান্স পাবে, যেখানে 70+ কাট মার্ক থাকে? এই কথাটা একটু চিন্তা করবা তোমরা, তোমাদের চিন্তার জন্য ছেড়ে দিলাম কথাটা, ঠিক আছে? চিন্তা করবা। কাজে জিকে এবং ইংলিশ মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে 3 মাস পরে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? ধারণা করা হচ্ছে যে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে। ওই 3 মাস বা 3.5 মাস পরে তুমি বুঝতে পারবে ইংলিশ এবং জিকে চান্স পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। শুরুর দিকে অনেকে বুঝতে পারে না। এখন মূল কথা হচ্ছে, ভাই ইংলিশ এবং জিকে তো আমরা আগে ভালো পড়িনি, এটা অনেক স্টুডেন্টদেরই এটা ল্যাকিংস থাকে, ঠিক আছে? যে ইংলিশ এবং জিকে তো আগে ভালো করে পড়িনি, কিছুটা গ্যাপ থাকে, যে কীভাবে কী পড়বো। আর বাজারে ইংলিশে অনেকগুলো বই আছে বাজারে, হ্যাঁ, মোটামোটা অনেকগুলো বই আছে, মাস্টার থেকে শুরু করে অনেকগুলো বই আছে, 700 পেজ, 800 পেজ, 1000 পেজ। এতগুলো পেজ তো আমার 3 মাসে পড়া সম্ভব না। সাথে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ আছে, ফিজিক্স আছে। এখন আমরা কি করতে পারি? এখন ইংলিশের ক্ষেত্রে আমি এই প্রশ্নটা দীর্ঘদিন স্টুডেন্টের মুখোমুখি হচ্ছে এই প্রশ্নটা, যে ইংলিশ কি করব। ইংলিশের ক্ষেত্রে আমাদের অনেক ভুল অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, মিস অ্যাপ্রোচ আছে আমাদের, সেগুলো অন্য ভিডিওতে বলবো যে ইংলিশ এবং জিকে কী করবো। মূল কথা হচ্ছে, ইংলিশ এবং জিকে বেশি পড়া যাবে না ভাই। আমি আবারও বলছি, ইংলিশ এবং জিকে
ওই 700-800 পেজ পড়ে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করতেই পারবে না। লিখে রাখো আমার কথাটা, ঠিক আছে? পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তোমাকে খুবই স্ট্র্যাটেজিক্যালি ওয়েল অর্গানাইজডভাবে ইংলিশ এবং জিকে পড়তে হবে। কারণ তুমি তো শুধু ইংলিশ এবং জিকে পড়বে না, হ্যাঁ তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 55টা অধ্যায় আছে। এই জন্য আমি এই গুরুত্বটা উপলব্ধি করতে পেরে ইংলিশের ওপর একটা কম্প্যাক্ট রিভিশন বুক লিখেছি। এই যে ইংলিশ কম্প্যাক্ট রিভিশন বুক। আমি খুবই গুরুত্বপূর্ণ, মানে ইংলিশে তো অনেকগুলো টপিক আছে, হ্যাঁ ইংলিশটা একটা ভাষা, এর অনেকগুলো টপিক আছে। মেডিকেল অ্যান্ড ডেন্টালের জন্য যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলোকে অ্যানালাইসিস করে কিছুটা মানে গতানুগতিক রুলসের বাইরে গিয়ে কিছুটা ভিজুয়ালাইজ আর কিছুটা মানে ইজি প্রেজেন্টেশনের মাধ্যমে এই বইটা লেখার চেষ্টা করেছি। অনলি 150 পেজ, 150টা পেজ আমি লিখেছি। যদি কেউ 2বার বা 3বার এই 150 পেজ পড়তে পারে, আশা করছি তার 15 মার্কের জন্য এনাফ, মেডিকেল ইংলিশের জন্য তার এনাফ হবে ইনশাল্লাহ। এই বই সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে বিস্তারিত তথ্য প্রোভাইড করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আবারও বলছি ভাই, তুমি যেখান থেকে পড়ো না কেন ইংলিশ এবং জিকে পড়তে হবে। মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে এগুলোর কোনো বিকল্প নাই। এবং আবারও বলছি, ইংলিশ এবং জিকে বেশি পড়তে যাব না। বেশি পড়তে গেলে কিন্তু আমরা আমাদের মূল ট্র্যাক থেকে সরে যাব। কাজেই খুব কম্প্যাক্টভাবে গুছিয়ে আমাদেরকে ইংলিশ এবং জিকে পড়তে হবে। ইংলিশ বইয়ের উপরে বিস্তারিত ভিডিও বা এগুলো আসবে সামনে, অন্য কোনো ভিডিওতে আসবে, যে বইটা আমি দেখাবো, ঠিক আছে? আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আর আমার একটা ফেসবুক পেজ আছে, মেডি ইংলিশ এবং জিকে। এই পেজে আমি কিছু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ ইংলিশ এবং জিকে বা মেডিকেল অ্যাডমিশন রিলেটেড। তোমরা এখানে লাইক দিয়ে মানে জয়েন থাকতে পারো, ঠিক আছে? এই তো মূল কথাই এটাই বললাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটি উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবা, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা। মেডিকেল অ্যাডমিশন জার্নি তোমাদের সুন্দরভাবে যদি তোমরা সম্পন্ন করতে পারো, তোমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট মেডিকেল একটা সিট এনশিওর করা, যেন তোমরা এটা করতে পারো, সেই দোয়া এবং প্রত্যাশা করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।